নমস্কার, বাংলা শেয়ারে আপনাদের স্বাগত। আমি সুমন চট্টোপাধ্যায়। আমি ঠিক বুঝে উঠতে পারছি না কোন পরামর্শদাতা প্রধানমন্ত্রীর মাথায় এইরকম একটি কার্যত অসম্ভব ব্যাপারকে সম্ভব করার কথা ঢুকিয়েছেন। আমি ভেবেছিলাম এমনি হয়তো কৃষ্ণনগরের রানীমাকে টেলিফোনে কথা বলার সময় তিনি যেটা বলেছিলেন সেটা আর বোধহয় এর পুনরুক্তি হবে না। কিন্তু আজকে আশ্চর্য হয়ে দেখলাম নরেন্দ্র মোদী তার দলের কর্মীদের সঙ্গে টেলিফোনে যে বার্তালাপ করলেন তাতে সেই একই কথা আবার কর্মীদের উদ্দেশ্যেও বললেন, তোমরা যাও গ্রামে গ্রামে গিয়ে বলো যে নরেন্দ্র মোদীজি চেষ্টা করছেন তোমরা চাকরি জন্য যারা টাকা দিয়েছিলে তাদের সব টাকা ফেরত দিতে। এখন কথা হচ্ছে যে আমি আগে একদিন এটা নিয়ে ডিটেলে বলেছিলাম, আমি আজকে অত ডিটেলে যাচ্ছি না, কিন্তু আমার মনে হয় যে প্রধানমন্ত্রী তো এইসব ব্যাপারে তিনি আইনজ্ঞ হবেন, সব কিছু জানবেন, এটা প্রত্যাশিত নয়। কিন্তু যখন তিনি এই ধরনের একটা প্রতিশ্রুতি একটা রাজ্যের মানুষকে বারবার করে দেবেন এবং সেই প্রতিশ্রুতিটি কিভাবে পালিত হবে তার কোনো রকম হদিশ কারুর কাছে যদি নাই থাকে, তাহলে আবার তো লোকে এটাকে জুমলা বলবে এবং একটা দুগ্ধপাত্রে গোচনার মতো এই গোটা প্রচার প্রক্রিয়ায় এই ইস্যুটা বিরোধীরা, বিশেষ করে টিএমসি, বারে বারে তুলে প্রধানমন্ত্রীকে উপহাস করবেই। দেখুন, গতকালই সেদিনই আমি বলেছিলাম, যেদিনকে প্রথম প্রধানমন্ত্রীর মুখে আমি এই কথা শুনি, যে কোনো ব্যক্তির পক্ষে, তা তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, দেশের রাষ্ট্রপতি হতে পারেন, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হেফাজতে টাকা বা স্থাবর সম্পত্তি যতক্ষণ পর্যন্ত না বিচার প্রক্রিয়া শেষ হবে এবং সেই বিচার প্রক্রিয়ায় অভিযুক্ত দোষী সাব্যস্ত হবে, ততক্ষণ পর্যন্ত তাতে হাত দেওয়ার অধিকার ভারতবর্ষে কারুর নেই। এবং এটা যারা পিএমএলএ সম্পর্কে ন্যূনতম যাদের জ্ঞানগম্যি আছে তারা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করবেন। অতএব যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন বা পায়নি, তাদের টাকা ফেরত দেওয়ার মতো একটা অবাস্তব প্রস্তাব যদি প্রধানমন্ত্রী বারে বারে করতে থাকেন, তাহলে সেটা বুমেরাং হওয়া অবশ্যম্ভাবী। প্রধানমন্ত্রী বলছেন তোমরা গ্রামে গ্রামে গিয়ে বলো যে মোদিজি চেষ্টা করছেন যাতে তোমাদের টাকা তিনি ফিরিয়ে দিতে পারেন। এখন আমার কথা হচ্ছে, প্রথম কথা এটা হবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে ধরুন কার টাকা ফেরাবে? যে টাকা দিয়ে চাকরি পেয়েছে তার টাকা, মানে চাকরিও পাবো আবার টাকাটাও ফেরত পাবো, ডাবল ভ্যামি হয়ে যাবে? নাকি চাকরি পাওয়ার প্রতিশ্রুতি পাওয়ার পরিপ্রেক্ষিতে যারা টাকা দিয়েছেন অথচ ধোঁকা খেয়েছেন তাদেরকে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে? দেখুন, দিস ইজ এ ভেরি ফান্ডামেন্টাল পয়েন্ট। প্রথম কথা হচ্ছে, কেউ চেক লিখে কাউকে ঘুষ দেয় না। সুতরাং তর্কের খাতিরে যদি আমি ধরে নিই যে অনেক লোক গোটা পশ্চিমবঙ্গে আছেন যারা টাকা দিয়ে যেমন চাকরি পেয়েছেন তেমনি টাকা দিয়ে ধোঁকাও খেয়েছেন। প্রথম কথা, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা কারা সেটা চিহ্নিত করাই তো আজ পর্যন্ত যায়নি। আর টাকা দিয়ে যারা চাকরি পেলেন না তাদের খুঁজে বের করা, এ তো মানে ফাইন্ডিং এ নিডল ইন এ হেস্ট্যাকের মতো একটা অসম্ভব ব্যাপার। সুতরাং বেনিফিশিয়ারি চিহ্নিত করা যাবে না, কেননা কেউ এগিয়ে এসে বলবে না যে হ্যাঁ ভাই, আমি টাকা দিয়েছিলাম, এই লোকটা আমাকে বলেছিল চাকরি করে দেবে কিন্তু দেবে না। তার কথার কোনো মূল্য নেই, তার কাছে কোনো কাগজপত্র নেই, কোনো সাক্ষ্য প্রমাণ নেই। সুতরাং এইসব জিনিস একেবারে দাঁড়াবেই না। সো
আমার মনে হলো যে আজকে প্রধানমন্ত্রীর টেলিফোন আলাপ তার দলীয় কর্মীদের সঙ্গে শুনে এবং আগামীকাল থেকে প্রধানমন্ত্রীর নির্বাচনী সফর শুরু হচ্ছে, আবার তিনি পশ্চিমবঙ্গকে বেছে নিয়েছেন কার্পেট বম্বিংয়ের জন্য। এবং এই কথাটা আমি একাধিক ভিডিওতে আপনাদের আবার বলেছি, বারবারে বলেছি যে এবার বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বিশেষ নজর দিয়েছে, কেননা তারা মনে করছে যে একটু চেষ্টা করলেই তারা নাকি তাদের আসন সংখ্যা 18 থেকে 1 লাফে বাড়িয়ে অনেকখানি নিয়ে যেতে পারে। অমিত শাহ বলেছেন মিনিমাম 25 তো পাবই। প্রধানমন্ত্রী যে বলেছেন 42-42টাতেই পদ্ম খেলা করবে, সেটাকে আমি খুব একটা গুরুত্ব দিচ্ছি না। 18 থেকে 25 মানেও হচ্ছে 7টা বেশি। তার মানে দাঁড়াবে যে এ রাজ্যে লোকসভা ভোটের নিরিখে অন্তত তৃণমূল কংগ্রেসের পিছনে আর সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন নেই, সেটা প্রমাণিত হয়ে যাবে। যদিও তার বেসিসে রাজ্য সরকারের থাকা বা না থাকা এর দ্বারা কিছুটাই নিয়ন্ত্রিত হবে না। আপনাদের মনে থাকতে পারে 2009 সালের লোকসভা ভোটে আমরা স্পষ্ট ইঙ্গিত পেয়েছিলাম যে এবার বামফ্রন্ট সরকারের পতন অবশ্যম্ভাবী, কিন্তু সেই পতনটা বাস্তবায়িত হতে 2 বছর অপেক্ষা করতে হয়েছিল। 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যকে চলে যেতে হয়েছিল। কিন্তু এই পতনের ডঙ্কা আমরা 2008-এ প্রাথমিকভাবে পঞ্চায়েতে, তারপর 2009-এর লোকসভায়, তারপরে ফাইনালি 2011-র বিধানসভায় করেছে। পশ্চিমবঙ্গে 42টার মধ্যে 25টি আসন বা তার কাছাকাছি আসনে জেতা, এটা একটা ভেরি ভেরি টল অর্ডার। কিন্তু এটা ঠিক, যখন জেনারেল যুদ্ধে নামবেন তখন তো আর তিনি তার ফৌজকে বলবেন না যে শোনো, কোনো মতে তোমাদের যে দুর্গগুলো আছে সেটা আগলানোই তোমাদের কাজ। তিনি অবশ্যই বলবেন যে তোমরা শত্রুব্যূহ ভেদ করে আরও নতুন নতুন দুর্গ তৈরি করো, আরও এরিয়া অফ ইনফ্লুয়েন্স বাড়াও। সুতরাং প্রধানমন্ত্রীর এফার্ট, প্রধানমন্ত্রীর অ্যাম্বিশন, এর মধ্যে আমি কোনো কিছু দেখছি না। বরঞ্চ যে জিনিসটা নরেন্দ্র মোদীর কাছ থেকে ভারতবর্ষের সব রাজনীতিকের শেখা উচিত, সেটা হচ্ছে হাউ টু টেক অ্যান ইলেকশন সো সিরিয়াসলি। এটা কতখানি মেটিকুলাস একজন ভদ্রলোক হতে পারেন তার নিজের দলের নির্বাচনী ভবিষ্যৎকে নিশ্চিত করার জন্য, এটা আমার মনে হয় যে নরেন্দ্র মোদীর আগে বা পরে ভারতবর্ষের ইতিহাসে আর কাউকে খুঁজে পাওয়া যাবে কি না, যিনি টায়ারলেসলি এবং একেবারে সেই জলের ছায়ায় মাছের চোখ দেখার মতো করে অর্জুন যেভাবে তীর ছুঁড়েছিলেন এবং যে একাগ্র দৃষ্টিতে জলের দিকে তাকিয়েছিলেন, অনেকটা সেইভাবে একটা ইলেকশনকে কী করে পার্সু করতে হয় এবং এতগুলো ভারতবর্ষের রাজ্যে এতগুলো বৈচিত্র্যময় রাজনৈতিক আবহে পটভূমিকায় একজন মানুষ এই কাজটা করছেন, করে যাচ্ছেন, নির্বাচনের পর নির্বাচনে করে যাচ্ছেন। 2014-তে করেছেন, 2019-এ করেছেন, 2024-এ করেছেন, মাঝখানে অসংখ্য রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানেও করেছেন, যদিও সেখানে এইভাবে তিনি জনসংযোগ এবং অন্যান্য যেসব 360 ডিগ্রি ক্যাম্পেইন তার মধ্যে অতটা ডিটেইলে হয়তো ঢোকেননি। আর দ্বিতীয়ত, যদি প্রধানমন্ত্রী ফোন করে দলীয় কর্মীদেরকে উদ্বুদ্ধ করেন, তাহলে একটা টেলিফোন কলে যে কাজ হয়, এই বিজেপি নেতারা 10 জন মিলে যদি কর্মী সম্মেলন ডেকে তাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করেন, তার চাইতে অনেক বেশি ফল হবে। এখন প্রধানমন্ত্রী আজকে যা বলেছেন তার মধ্যে ওই টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারটা ছাড়া আমি আরও একটা বিষয় নিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বোঝাই যাচ্ছে প্রধানমন্ত্রী
এখনও পশ্চিমবঙ্গে এই রাজ্য সরকারের দুর্নীতিকেই প্রধান ইস্যু করে, এবং তার সরকার গত 10 বছরে অন্তত 10টা কী ভালো কাজ করেছে, এবং তৃণমূল সরকারের কাজকর্মে অন্তত 10টা কী গ্লেয়ারিং ঘাটতি আছে, এগুলো চিহ্নিত করে ছোট ছোট বৈঠকে গ্রামের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলার বার্তা দিয়েছেন। দেখুন, 2014 সালে যখন নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন দুর্নীতি যেভাবে যে ব্যাপকতায় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছিল, তার একেবারে চূড়ান্ত ফায়দা নরেন্দ্র মোদী তুলেছিলেন। 10 বছর পরে সেই নৈতিক অবস্থানে বিজেপি আজ আছে কি? বিশেষ করে ইলেকটোরাল বন্ডের এই সমস্ত বিশদ তথ্য বাজারে এসে যাওয়ার পরে ব্যক্তি নরেন্দ্র মোদী নিয়ে কেউ প্রশ্ন করছে না, কিন্তু দলগতভাবে বিজেপির দুর্নীতির প্রশ্নে নৈতিক অবস্থানটা খুব একটা আহামরি একথা কিন্তু কোনো অবস্থাতেই বলা যাবে না। আর যে জিনিসটা বিজেপি কিভাবে কতগুলো কোম্পানি, হয় ইনকাম ট্যাক্স, নয় ইডি, নয় সিবিআই, তাদের হয় আগে রেড বা পরে রেডের মাঝখানে তারা কত টাকা কামিয়েছে, তাই নিয়ে যদিও ন্যাশনাল মিডিয়ার সাহসী অংশ চর্চা করছে, পশ্চিমবঙ্গে যে ঠিক একই কায়দায় তৃণমূল কংগ্রেস 1600 কোটি টাকা তাদের কোষাগারে তুলেছে, ঠিক একইভাবে প্রিপেড, পোস্টপেড এবং থ্রু কোয়ারশন, তা নিয়ে কিন্তু অ্যান্ড থ্রু শেল কোম্পানিজ, এটা নিয়ে পশ্চিমবঙ্গের মিডিয়া আশ্চর্য রকমভাবে নীরব। অতএব আমার যেটা মনে হচ্ছে যে 2024-এ এসে নৈতিক অবস্থানের প্রশ্নে এটা দাঁড়িয়ে যাচ্ছে, এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়। আর প্রধানমন্ত্রী যে একজন বোধহয় সাহস করে প্রধানমন্ত্রীকে বলেছেন যে স্যার, এখানে টিএমসি সবচেয়ে জোরদার প্রচার করছে আমাদের বিরুদ্ধে যে আমরা বিবিধ কেন্দ্রীয় প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তার ফলেই গ্রামের মানুষকে ভুগতে হচ্ছে। তখন প্রধানমন্ত্রী বলেন যে তোমাদের কাজ হলো লোককে বুঝিয়ে বলা যে কিভাবে টিএমসি একদিক থেকে খাজানা লোটে, কেন্দ্র যে টাকা পাঠায় সেই টাকা লুটপাট করে খেয়ে নেয় নিজেদের মধ্যে, আর 2, কেন্দ্রের যত ভালো ভালো প্রকল্প আছে সেগুলো রাজ্যে লাগু হতে দেয় না, আর রাজ্যে যে প্রকল্পগুলো তারা লাগু করার চেষ্টা করে সেটা দুর্নীতিতে এতটাই নিমজ্জিত যে তা দিয়ে গরিব মানুষের ফাইনালি কোনো উপকার হয় না। ফেয়ার এনাফ। দেখুন, এই যে বিষয়টা, দুটো বিষয় নিয়ে তো প্রাথমিকভাবে বঞ্চনার অভিযোগ উঠেছে, এবং যে বঞ্চনার অভিযোগকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে অনেকটা সাবেক বামপন্থীদের ঢঙে তিনি এই বঞ্চনার কথা বলে বলে গরিব মানুষের মনে একটা বিভ্রান্তির সৃষ্টি করতে পারবেন এবং তার ফায়দা তৃণমূল কংগ্রেস তুলতে পারবে, তার পাল্টা দেওয়ার জন্য আমার প্রশ্ন হলো, বিজেপির নেতাকর্মীদের এই যে মানরেগা কিংবা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর, এই যে 3টি কেন্দ্রীয় প্রকল্প, এই 3টি প্রকল্পের নিয়মকানুন, এলাকাওয়ারি অনিয়ম বা বেনিয়মের হিসেব, কারা পেয়েছে অন্যায়ভাবে, কারা যোগ্য হওয়া সত্ত্বেও পায়নি, এ নিয়ে কোনো চর্চা কি বিজেপি দলের ভিতরে আদৌ হয়? বা বিজেপির নেতারা কি তৎপর হয়ে এ সংক্রান্ত কোনো তথ্য তাদের নিজেদের সরকারের কাছ থেকে এনে সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষের ভাষায় তা বুঝিয়ে দেওয়ার কখনো চেষ্টা করেন?
আমি দেখেছি বিজেপির যত নেতা আছেন তার মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারী এই প্রকল্পগুলির নানাবিধ কৌশল সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। এছাড়া দ্বিতীয় কোনো নেতাকে আমি বিজেপির দেখিনি যিনি কোনো জেলায় দাঁড়িয়ে সেই জেলাতে, ধরা যাক যে মানরেগাতে কত ফেক জব কার্ড হয়েছে, তার মধ্যে কতজন টিএমসির লোক ছিল বা কতজন জেনুইন বেনিফিশিয়ারি পায়নি, কত লোক কাজ করে টাকা পাচ্ছে না, তাদের টাকা টিএমসির পকেটে গেছে, কারুর কাছে সেই সংক্রান্ত ফ্যাক্টস, ফিগার্স, পরিসংখ্যান কিচ্ছু নেই। ইনফ্যাক্ট আমার তো মাঝে মাঝে মনে হয় যে এই রাজ্যের বিজেপি নেতাদের যদি আমি এক্ষুনি ইমপ্রম্পটু জিজ্ঞেস করি, আচ্ছা হোয়াট ইজ দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, 10 জনের মধ্যে 9 জন ঢোক গিলবেন, জল খাবেন এবং বলতে পারবেন না। সুতরাং বঞ্চনা অভিযোগটা আপাত দৃষ্টিতে সঠিক, কেননা রাজ্য সত্যি এই দুটি খুব গুরুত্বপূর্ণ প্রকল্পে টাকা পাচ্ছে না। গত 3 বছর হলো কেন্দ্রের টাকা বন্ধ হয়ে আছে। ইট ইজ এ ফ্যাক্ট অফ লাইফ অ্যান্ড হুইচ ক্যানট বি ডিসপিউটেড। উল্টো দিকেরটাও ইকুয়ালি গ্লেয়ারিং সত্য যে কেন্দ্রীয় সরকার ইচ্ছে করে তৃণমূল সরকারকে বেকায়দায় ফেলবে বা বাঁশ দেবে বলে টাকাটা বন্ধ করেনি। তৃণমূল সরকারই চুরি করে এবং কেন্দ্রের বলা এবং বেঁধে দেওয়া নিয়মাবলী জ্ঞাতসারে অথবা অজ্ঞাতসারে, বেশিরভাগ ক্ষেত্রেই জ্ঞাতসারে, সেগুলোর অবমাননা করে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে কেন্দ্রের পক্ষে এই দুটি প্রকল্পে পশ্চিমবঙ্গকে আর সাহায্য দেওয়া সম্ভবই হচ্ছে না। ইস্যু হিসেবে অভিযোগটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষকে বিশ্বাস করানো যত সোজা, বিপরীত ন্যারেটিভটা মানুষের কাছে গিয়ে তাদের ভাষায় তাদের মতো করে বোঝানো ঠিক ততটাই কঠিন। সুতরাং এই যে ধরুন আমরা তো একটা দারুণ রাজ্যে আজকাল বাস করি, যেখানে টর্নাডোর মতো একটা ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল। তারপরে আমরা দেখলাম নেতাদের যাকে বলে ডিজাস্টার ট্যুরিজম। তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী টেলিভিশনের পর্দায় যেখানে দেখছি যে শয়ে শয়ে মানুষ নিরাশ্রয়, সহায় সম্বলহীন বললেও কিছু বলা হয় না, সব কিছু ঝড় তাদেরকে নিঃস্ব করে দিয়ে চলে গেছে। এই কাঠফাটা রোদে একটা কালো কোনো মতে পাতলা পলিথিনের তলায় আশ্রয় নিয়ে বসে আছেন। পুরুষ মানুষ গায়ে এত গরম যে গায়ে পোশাক রাখতে পারছেন না। মেয়েরা কমিউনিটি কিচেন করে দুমুঠো খাবার চেষ্টা করছেন। পর্যাপ্ত ত্রাণ নেই, যেটুকু ত্রাণ আসছে সেগুলোও আবার লুটপাট হয়ে যাচ্ছে। সেই সময় আমাদের মুখ্যমন্ত্রী চা বাগানে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে সলিডারিটি দেখাতে টুকটুক করে 2-4টে চায়ের পাতা তুললেন। তারপর ঠিক ত্রিপুরাতে যে অপটিক্স তিনি করেছিলেন, এইখানেও সেই একই খেলা খেলে চায়ের দোকানে চলে গেলেন চা বানাতে। তারপর 2টো রাস্তার বাচ্চাকে দেখে গলা টিপে দিলেন বা কি গাল টিপে দিলেন। গোটা দৃশ্যটা দেখে মনে হচ্ছিল যে এই মুখ্যমন্ত্রী বোধহয় একটা স্বর্গরাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি যেখানে দাঁড়িয়ে এইভাবে একটা ট্যুরিজমের হিসেবে উত্তরবঙ্গ এবং চা বাগান ডুয়ার্সকে ব্যবহার করছেন, সেটা যে এই ধরনের একটা প্রাকৃতিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিত হয়ে তিনি করে চলেছেন, এইটুকু সংবেদনশীলতাও মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকাল আর নেই। She has lost it down the line because of this absolute power. নইলে 3 দিন ধরে তিনি, আপনারা লক্ষ্য করবেন মুখ্যমন্ত্রীর যে কোনো সফর, যে কোনো জেলায়
যে কাজটা একদিনে করা যায় সেটা তিনি 5 দিন ধরে করেন। অন্তত কর্মসূচি এমনভাবে সাজান যাতে দেখতে মনে হয় যে 5 দিনই বোধহয় মুখ্যমন্ত্রী সেখানে থাকা জরুরি। আমি সঙ্গে গিয়ে দেখেছি এটা একদম বাঙ্কাম। যে কাজটা একদিনে করা যায় সেটা তিনি 5 দিন করেন, যাতে ওই 5 দিন ধরেই তিনি একটু আয়েসে থাকতে পারেন। সুতরাং মুখ্যমন্ত্রীকে চেপে ধরার বা তৃণমূলকে চেপে ধরার আরও 101টা ইস্যু আছে, ইত্যাদি আছে, কিন্তু দুর্নীতির ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে চেপে ধরা বিজেপির নেতাদের পক্ষে কতটা সম্ভব তা নিয়ে আমার মনে প্রশ্ন আছে। প্রশ্ন এই কারণে নেই যে তৃণমূল দুর্নীতি করেনি, প্রশ্ন এই কারণে যে তৃণমূলের দুর্নীতির ধরনটা কি এবং কিভাবে তারা টাকা লুটপাট করেছে সে সম্পর্কে কোনো পরিষ্কার একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা আমাদের রাজ্যে বিজেপি নেতাদের নেই। সুতরাং শুধুই চোর 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 বলে যাওয়ার মধ্যে যতটা গলাবাজি আছে এবং শূন্য কুম্ভের ঝংকার আছে ততটা তো সারবত্তা নেই। উল্টে যত আপনি চোর 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 বলতে থাকবেন আপনার প্রতিপক্ষকে, তখন উল্টো দিকেও তো আপনাকেও চোর 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 যখন বলবে তখন আপনি কি বলবেন? সুতরাং আমার মনে হয় যে এই প্রশ্নেও একটা লেভেল প্লেইং গ্রাউন্ড হয়ে আছে অলরেডি। এখান থেকে খুব একটা লাভ হবে না। আমি জানি না আজকের এই দীর্ঘ টেলিফোন বার্তায় বিজেপির কোনো কর্মীর এই সাহসটুকু সঞ্চয় করে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে পারলেন কিনা যে স্যার আপনি তো বলছেন টিএমসি মানে হচ্ছে তু ম্যায় আউর করাপশন। দারুণ বলেছেন স্যার, কিন্তু বাংলার মানুষ জানতে চাইছে যে অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে আপনারা যা করছেন, হেমন্ত সোরেনের ক্ষেত্রে আপনারা যা করেছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা সে কাজটা করেন না কেন? এবং আমাদের তরফ থেকে আসল লোককে বাদ দিয়ে কিছু উলুখাগড়ার বিরুদ্ধে অভিযানকে আমরা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এতদিন পার পেয়ে এসেছি, আর লোকে কিন্তু আমাদের কথা বিশ্বাস করছে না। স্যার সমস্যা হয়ে যাচ্ছে, লোকে মনে করছে দিদির সঙ্গে আপনার বোধহয় পর্দার অন্তরালে কোনো গোপন সমঝোতা আছে। এই প্রশ্ন নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করতে কলজে লাগবে। সেই কলজের অধিকারী কোনো একজন সাধারণ বিজেপি কর্মী হবেন আমি এতটা প্রত্যাশা করি না। তবে অনেক সময় ন্যাংটার তো বাটপাড়ের ভয় থাকে না। যেসব প্রশ্ন নেতারা তাদের পদ বাঁচানোর জন্য বা হাইকমান্ডের চক্ষুশূল না হওয়ার জন্য সব জেনে শুনেও চুপ করে বসে থাকেন, সেটা কিন্তু একটা আনপড় কর্মী চট করে বলে দিতে পারে। আমার মনে হয় বাংলা আজ এই প্রশ্নের জবাব চায়। এর জবাব নিয়ে যদি প্রধানমন্ত্রী আগামীকাল থেকে কার্পেট বম্বিং শুরু করতে পারেন, তাহলে তার প্রচার যতটা ফলদায়ক হবে, বাকি কথায় কিন্তু চিড়ে ততটা ভিজবে না। After so many years and so many exhortations, ফাইনালি যখন লাভ লোকসানের অঙ্কের শেষে দেখা যাচ্ছে যে রাজায় 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 রানীতে যুদ্ধ হয় না, শুধু উলুখাগড়ার প্রাণ যায়, তখন কিন্তু ব্যাপারটা অত সহজ হবে না। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।